হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 2 এর 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা 2.6 পার্ট পর্যন্ত পড়ছিলাম, এতটুকু পর্যন্ত। আজকে আমরা 2.7 থেকে শুরু করব। তো চেষ্টা করবো যে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য। তো আমাদের আজকের পড়ার টপিক শুরু হবে গিয়ে গতির সমীকরণ। যে আমাদের গতির বিভিন্ন সূত্র বা সমীকরণ আছে সেগুলোর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আমরা শুরু করি যে আমরা যেহেতু শুধু সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে, তাই গতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এখন পর্যন্ত যে যে রাশিগুলোর কথা বলছি সেগুলো হলো কি, যে ইউ। আমরা দেখছি ইউ মানে কি আদিবেগ, যে শুরুতে যে বেগটা ছিল সেটাকে ধরা হচ্ছে আদিবেগ। এ আপনারা জানেন ত্বরণ। টি হচ্ছে কি কোনো বস্তুর অতিক্রান্ত যতটুকু সময়, ঠিক আছে। ভি হচ্ছে কি তার শেষ বেগ। আর এস হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব মানে সরণ। তো ওই সরলরেখা বরাবর এই রাশিগুলোর ধনাত্মক অথবা ঋণাত্মক মান হতে পারে, কিন্তু অন্য কোনো দিক বরাবর চলবে না, যেহেতু সরলরেখা আমরা ধরে নিতেছি। অর্থাৎ এগুলোকে ভেক্টর হিসেবে বিবেচনা না করে আমরা শুধুমাত্র এগুলোর মান নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এই রাশিগুলোর মাঝে যে সম্পর্ক রয়েছে তার প্রায় সবগুলোর মাঝে আমরা বের করে ফেলছি। যেমন এস বা অতিক্রান্ত দূরত্ব সম্বন্ধে আলোচনা একটু বাকি রয়ে গেছে। যদি কোনো ত্বরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন হয় না, তাই আদি বেগ আর শেষ বেগ কি হয় সবসময় সমান হয়। এটা লাইনটা একটু মনে রাখবেন, যে যদি কখনো কোনো বস্তু ত্বরণ না থাকে বা বেগের মানে যদি কখনো পরিবর্তন না হয়, তাহলে তার আদি বেগ আর শেষ বেগ সবসময় সমান হয়, মানে ভি আর ইউ সবসময় সমান হয়। আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তখন ফর্মুলাটা হয়ে যায় কি, এস ইকাল টু ভিটি, যেটাকে আমরা সমবেগের সূত্র নামেও ডাকি। ঠিক আছে, এটা একটা সূত্র। আপনাকে যদি কখনো বলা থাকে যে সমবেগে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করবেন, তাহলে ফর্মুলাটা হচ্ছে এটা। ঠিক আছে। আর যদি সমত্বরণে থাকে তাহলে ফর্মুলাটা কি হবে, ভি ইকাল টু ইউ প্লাস এটি। ঠিক আছে। তো ফর্মুলা যেগুলো আছে এগুলো সবগুলো আপনাদের একটু মনে রাখতে হবে অঙ্ক করার সুবিধার্থে। যা থেকে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়, এটা তার আমরা বুঝতে পারতেছি। পুরো সময়টিকে যদি অনেকগুলো অতি ক্ষুদ্র সমান ভাগে ভাগ করা হয়, তাহলে প্রতিটা ক্ষুদ্র সময়কালে অতিক্রান্ত দূরত্ব কি হয় না, সমান হবে না। নর্মালি আমরা পাবো, কারণ ত্বরণের দরুন বস্তুকণার বেগ প্রতিনিয়তই কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। যেহেতু কোনো বস্তু ত্বরণ আছে তার মানে কি, তার বেগটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কিন্তু সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এই ভিন্ন ভিন্ন দূরত্বগুলোকেই যোগ করা প্রয়োজন। এ ধরনের হিসাব নিকাশ করার জন্য ক্যালকুলাস নামে এক ধরনের গণিত ব্যবহার করা হয়। কিন্তু ত্বরণশীল বস্তুকণাটির ত্বরণ যদি সুষম হয়, তাহলে ক্যালকুলাস ব্যবহার না করে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করা সম্ভব। যে আমাদের যদি এরকম কখনো ত্বরণ থাকে যে বারবার চেঞ্জ হচ্ছে, সেগুলোর জন্য আমাদের একটা স্পেশাল ম্যাথের ফর্মুলা ইউজ করতে হয়, যেটা হচ্ছে ক্যালকুলাস। এটা আপনারা উচ্চতর শ্রেণীতে যে জানতে পারবেন, হায়ার ম্যাথ ফার্স্ট বা সেকেন্ড পেপারে থাকবে। তো সেখান দিয়ে মূলত সূত্র ইউজ করে ব্যবহার করা। কিন্তু আমরা যেহেতু ধরে নিতেছি সেটা সুষম ত্বরণে, তখন আমরা ক্যালকুলাস ব্যবহার করবো না, আমরা নর্মাল সূত্র ব্যবহার করেই তার অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে। তো প্রতি মুহূর্ত বেগের পরিবর্তন হচ্ছে বলে আমরা এস ইকাল টু ভিটি লিখতে পারছি না, কারণ এটা শুধুমাত্র কি সম বেগের ক্ষেত্রে হয়। কিন্তু আমরা যদি বস্তুকণার গড় বেগ ভি জানতে পারি, তাহলে কিন্তু লিখতে পারি কি এস ইকাল টু ভিটি। এই ভিটা যদি কখনো গড় বেগ আমরা জানতে পারি, আপনার প্রশ্নে দেওয়া থাকে, তাহলে সূত্রটাকে একটু মডিফাই করে আমরা ছোট হাতের বি থেকে বড় হাতের বি লিখতে পারি। যেমন সুষম ভাবে ত্বরিত একটা বস্তুকণার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়কালের গড় বেগ ওই সময়কালের ঠিক মাঝামাঝি সময়ের বেগের সমান। ঠিক আছে। এটা একটা কি বলে থিওরির মতো মনে রাখতে পারেন আপনারা, যে কখনো যদি কোনো একটা বস্তু সুষম ভাবে ত্বরণ থাকে, তাহলে একটা নির্দিষ্ট সময়ে তার যে গড় বেগ আসবে ওই সময়কালে ঠিক মাঝামাঝি সময়ের বেগের তার সমান হবে। ঠিক আছে। তাহলে এই লাইনটার মিনিংটা কিন্তু আপনারা যদি ডান পাশে যে ছবিটা আছে সেটার দিকে তাকান, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সমত্বরণের গতিতে গড় বেগ হচ্ছে আদি বেগ আর শেষ বেগের মাঝামাঝি সময়ের একটা বেগ। এই যে দেখেন, এই সময়টা 0 থেকে একদম টি পর্যন্ত বিস্তৃত, এবং তার মাঝখানে যে সময়টা থাকবে সেটাকে কিন্তু এই যে গড়বেগ ভি নামে ডাকা হয়। ঠিক আছে। আর গড়বেগের ফর্মুলা হচ্ছে ভি ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। তো এখানে জাস্ট ফর্মুলাটা আমরা কি করছি, যে ভি ইকালটা আমরা আবার জানি কি ইউ প্লাস এটি, ফর্মুলা থেকে জানছি। তো ভি ইকালটা আলটিমেটলি আমরা এই ফর্মুলাটা লিখতে পারি গড়বেগের ক্ষেত্রে। আর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা একটা গতির সমীকরণ পাই, যেটা হচ্ছে আপনারা কিভাবে আসছে সেটা মনে না রেখে শুধুমাত্র বক্স আকারে যে ফর্মুলা গুলো আছে সেগুলো আপনারা মুখস্থ রাখবেন। যেমন এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কিন্তু গতির সমীকরণের একটা গুরুত্বপূর্ণ সূত্র। এটা ব্যবহার করে আমরা অঙ্ক সমাধান করব। তো এখন পর্যন্ত আমরা গতি যে সমীকরণগুলো ব্যবহার করেছি তার প্রত্যেকটাতেই সময় বা টি আছে। আমরা ইচ্ছা করলে এই সমীকরণগুলোকে ব্যবহার করে একটা সমীকরণ বের করতে পারি যেখানে টি নেই। এই সবগুলোকে মিক্সড আপ করে ওরা আরেকটা ফর্মুলা বানাইছে, এটা হচ্ছে কি ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। আপনার প্রশ্নে যদি কখনো অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে যেখানে সময় লাগবে না বা সময়ের কথা কোথাও উল্লেখ নাই, তখন কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে আমরা অতিক্রান্ত দূরত্বের মান
বের করতে পারি, মানে এস এর ভ্যালুটা বের করতে পারি ডান পাশ বাম পাশ করে। আপনাকে বাকি ফর্মুলা, বাকি যে শেষ বেগ আদি বেগ গুলো কিন্তু ত্বরণ দেওয়া থাকবে প্রশ্নে, ঠিক আছে? তো আমাদের মূলত মনে রাখতে হবে কোনগুলো, বক্স আকারে যে প্রশ্ন মানে দাগানো আছে সূত্রগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে অঙ্কের জন্য, ঠিক আছে? তো এই সমীকরণটাতে দেখতে অন্য একটা সাধারণ সমীকরণ মতো হলেও এর মাঝে কিছু চমকপ্রদ পদার্থবিজ্ঞান লুকিয়ে আছে, যেটা আমরা চতুর্থ অধ্যায় যখন যাব সেখানে আমরা এই সূত্রটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন তো অনেক সূত্র দেখলাম, এবার কিছু অঙ্ক সলভ করার পালা। যেমন আমাদের কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন আমরা ভালো মতো বোঝার চেষ্টা করবো ফিজিক্সের অঙ্কগুলোর ক্ষেত্রে। যে একটা গাড়ির বেগ স্থির অবস্থা থেকে, একদম ভালো মতো পড়তে হবে, স্থির অবস্থা মানে কি সবসময় মনে রাখবেন, কখনো যদি কোনো একটা বস্তুর স্থির অবস্থান থেকে শুরু করে তার আদি বেগ সব সময় জিরো। তার মানে আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে, আমাদের আদি বেগ ইউ এর ভ্যালু দেওয়া আছে জিরো, যেহেতু স্থির অবস্থা বলছে এই জন্য তার বেগ ছিল না প্রথম অবস্থায়। তো স্থির অবস্থান থেকে বেড়ে 1 মিনিট, 1 মিনিটে কি সময় টি দেওয়া আছে, টি ইকুয়ালটা আমাদের কত দেওয়া আছে 1 মিনিট, মিনিটটাকে সেকেন্ডে আমরা কনভার্ট করে নিব, মানে কি আমাদের 60 সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, দুটা জিনিস পেয়ে গেলাম। এবং বলা আছে 1 মিনিটে 60 কিলোমিটার পার আওয়ার তার গতিটা হয়েছে। ঠিক আছে, এখন গাড়িটার ত্বরণ কত? ঠিক আছে, তো আমরা সময়ের জন্য মিনিট বা ঘন্টা ব্যবহার না করে এখন থেকেই জানি, যেটা বললাম সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি। এবং দূরত্বের জন্য আমরা কিলোমিটারটাকে কিসে নিয়ে যাব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব। যেমন 1 মিনিটের সময়কালে গাড়িটার বেগ যে আমাদের এই যে এটা কিন্তু ভি শেষ বেগ দেওয়া আছে তাই না, যে কিন্তু জিরো থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। তো এটাকে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করে, যেই কিলোমিটার দেওয়া দেওয়া থাকবে সেটার সাথে 1000 গুণ করতে হয়। আর সময় যেহেতু ঘন্টায় দেওয়া আছে তাহলে সেকেন্ড, মানে ঘন্টা থেকে সেকেন্ডে যেতে হলে আমাদের কি করতে হয়, 3600 সেকেন্ড লিখতে হয় তাই না, মানে 60 গুণ 60। তাহলে আমরা জাস্ট এটাকে কনভার্ট করে নিলাম, এটা কিন্তু কোনো অঙ্ক করিনি আমি, আমি জাস্ট আমাকে কিলোমিটার পার আওয়ার ছিল আমি সেটাকে কনভার্ট করে মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি। ঠিক আছে, আমাদের চাইছে কিন্তু গাড়িটার ত্বরণ কত, মানে এ কত, এর আমাদের চাইছে তাই না। তো এখন এর ফর্মুলাটা আসলে কত? তো কাজেই সমস্যাটি হচ্ছে এরকম যে 60 সেকেন্ডে একটা গাড়ি স্থির অবস্থান থেকে শুরু করে 16.67 মিটার পার সেকেন্ড গতিতে পৌঁছে গেছে। এখন গাড়িটার ত্বরণ কত? ত্বরণের সূত্র আমরা কি জানি বলেন তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অথবা ত্বরণের একটা সাধারণ সূত্র আছে, ত্বরণ সমান সমান বেগ বাই সময়, তাই না? মানে আমরা কি জানি যে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে তাই না। তো ত্বরণের একদম সিম্পল ফর্মুলা হচ্ছে এটা, কিন্তু এটা আসলে এভাবে না, এটা আমরা যদি মেইন ফর্মুলাটা লিখি এটা হবে এভাবে, ভি মাইনাস, আপনারা এটা লিখবেন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন স্যার প্রশ্ন হচ্ছে এখানে ইউটা কথা, আপনি যেখানে ইউ লিখলেন ইউটা তো ওরা দেয় নাই। আচ্ছা, ইউটা কেন দেয় নাই? কারণ আমাদের ভি কত বলেন তো, শেষ বেগ আমি 16.67 পাইছি না, 16.67 মাইনাস, আমি বলছিলাম না আদি বেগ কত, জিরো। তো ওরা কি করছে, জিরোটাকে কাউন্ট ডাউনে নেয়ই নেই, ডাইরেক্ট এটা থেকে সূত্র থেকে বাদ দিয়ে দিছে। আপনাদের বাদ দেওয়ার দরকার নেই, আপনারা পুরোটাই লিখবেন, ঠিক আছে? আর টি কত, টি কিন্তু আমরা দেখছিলাম 1 মিনিট যেহেতু ছিল 60 সেকেন্ড। এই 16.67 ডিভাইডেড বাই 60, আমাদের অ্যান্সার কি আসছে, 0.272 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা আপনারা একটু মনে রাখবেন। তাহলে আমাদের ত্বরণের ফর্মুলা মেইনলি আসলে কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, যে একটা গাড়ি 60 মাইল আওয়ার বেগে চলমান, তার মানে কি এখানে কোনো আদিবেগ স্থির অবস্থার কথা বলা হয় না, তার মানে এটাই হচ্ছে তার আদিবেগ হিসেবে গণ্য হবে। যেহেতু শুরুর বেগে তার কত ছিল, 60 মাইল পার আওয়ার বেগে চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তার মানে তার শেষ বেগ যখন থাকবে তখন তার শেষ বেগ কত হবে, যেহেতু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ইঞ্জিন বন্ধ হলে কি গাড়ি থেমে যাবে, গাড়ি থেমে যাওয়া মানে কি তার বেগটা আস্তে আস্তে শূন্য হয়ে যাবে। তাহলে তার শুরুর বেগ ছিল 60 মাইল পার আওয়ার, কিন্তু শেষ হয়ে গেল জিরোতে। ঠিক আছে, উল্টাটা হইলো, আগের প্রশ্নটার উল্টা। তো গাড়িটা থামতে 5 মিনিট সময় নেয়, যেটা আমার টি দেওয়া আছে। গাড়িটার মন্দন কত, আচ্ছা মন্দন জিনিসটাকে, মন্দন জিনিসটা কিন্তু এই যে সে ব্রেক করছে বা হঠাৎ থেমে যাচ্ছে, এই জন্য এটা কিন্তু এ কেই ইন্ডিকেট করে, যেহেতু কোনো বস্তুর বেগটা কি লো হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তখন তার ত্বরণটা কি নেগেটিভে আসে মান, এই জন্য সেটা হচ্ছে মন্দন হিসেবে কাউন্ট ডাউন করা হয়। ঠিক আছে, বা ঋণাত্মক ত্বরণ যেটাকে বলা হয়। তো এবার আমরা এগুলোকে কনভার্ট করে নিব, যেহেতু মিনিটে রাখতে পারবো না, মাইল পার আওয়ারও রাখতে পারবো না, এগুলোকে জাস্ট কনভার্ট করে নিব, তারপর সূত্রতে বসাই দিব। ত্বরণ থাকলে বেগ বাড়তে থাকে, আর বেগ কমতে থাকার অর্থ হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ ত্বরণ বা মন্দন হয়েছে, যেটা আমি বললাম মন্দন জিনিসটাকে ওরা বুঝাইলো। আবার আমরা সময়ের জন্য এস এবং দূরত্বের জন্য এম ব্যবহার করব। তাহলে 1 মাইল সমান সমান কত কিলোমিটার, একটু মনে রাখবেন, 1 মাইল সমান সমান 1.6 কিলোমিটার। আবার 1.6 কিলোমিটার ইকুয়াল টু কত মিটার, 1.6 ইন্টু 1000, তার মানে হচ্ছে 1600 মিটার। তাহলে তার আদিবেগটা কত হবে, 60 মাইল পার আওয়ার যেহেতু ছিল, তাহলে মাইলের জন্য আমরা কত মিটার পাইছি, 1600, মানে হচ্ছে এই যে 60 গুণ 1.6 ইন্টু
1000, আমরা জানি 1000 দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে। আর নিচে আওয়ারকে আমরা কিসে নিয়ে গেছি, সেকেন্ডে কনভার্ট করে নিছি, তাহলে এটা চলে গেলো মিটার পার সেকেন্ডে। গাড়িটা শেষ বেগ কত? শেষ বেগ জিরো, যেহেতু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তাই না? তারপরে হচ্ছে আমাদের সূত্র কি জানি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন ভি কত? এখন ভি হচ্ছে জিরো, ইউ হচ্ছে 26.8 ঘুরে গেছে। আর টি কত দেওয়া ছিল? 300 সেকেন্ড। কেন 300 সেকেন্ড? আমরা 5 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নিছি, ঠিক আছে। 5 6 30, মানে 5 × 30, সরি 5 × 60 হবে, ঠিক আছে। আমরা যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো এবার জাস্ট ক্যালকুলেটারে আপনাদের ক্যালকুলেশন করবেন, দেখবেন যে অ্যান্সারটা কিসে আসতেছে, আমাদের মাইনাসে আসতেছে। ঘাবড়ানোর কিছু নাই, মাইনাসে আসা মানে আপনার প্রশ্নের উত্তরটা ঠিক আছে, কারণ আপনাদেরকে বলে দিছিল যে এখানে কি মন্দন হবে, মন্দন হলে অ্যান্সার, ত্বরণের অ্যান্সার সবসময় কি হয়, নেগেটিভ হয়। তো আমরা যখন উত্তর লিখবো তখন হয় আপনাকে লিখতে হবে গাড়িটার ত্বরণ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি ত্বরণ কথাটা ইউজ করেন তাহলে মাইনাস সহ দিতে হবে। আর যদি আপনি কথায় মন্দন কথাটা লেখেন তাহলে কিন্তু এখানে মাইনাস দেওয়ার কোনো দরকার নাই। যে কোনো দুইভাবে লিখলে একটা লিখলে আসলে সঠিক, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, দেখি কি বলা আছে, যে একটা বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে, তাহলে প্রথম বেগটাই যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে ইউ, ছুটে একটা দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকে গেছে। 10 সেন্টিমিটার ঢুকে যাওয়ার কথা বাটার মানে কি, যে আমার কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই বুলেটটা, তার মানে সরণ দেওয়া আছে আমাকে, আমাকে এস দেওয়া আছে। এবং বুলেটের মন্দন কত, এখানেও আমাদের চাইছে কি, এ চাইছে, ঠিক আছে। তো এখন একটা জিনিস চিন্তা করেন, এখন কিন্তু ভি নাই, তখন আমাদের ফর্মুলাটা কিন্তু একটু ভাবতে হবে যে কোন ফর্মুলা দিয়ে আমি হচ্ছে এই সূত্রটা মানে এই সমাধানটা করতে পারি। তো এটা করার একমাত্র উপায় হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। এটা কোথা থেকে আসছে? আচ্ছা আসেন, আমরা এখানে একটা ফর্মুলা পড়ছিলাম, দেখেন, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। কেন প্লাস ছিল? কারণ ত্বরণটা যখন পজিটিভ হবে তখন তার সূত্রটা প্লাস, ত্বরণ যখন নেগেটিভ হবে মানে মন্দনের কথা বলা থাকে তখন সূত্রটা হয়ে যায় কি, মাইনাস। মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। তাহলে এই সূত্রটা কিন্তু ওরা ব্যবহার করতেছে, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। এখান থেকে আমরা এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো যেহেতু এখানে আদিবেগ দেওয়া আছে, তার মানে বুলেটটা তো 10 সেন্টিমিটার ঢুকে আবার কি এক সময় থেমে যাবে, তার মানে আমাদের ভি কত, আমাদের ভি হচ্ছে জিরো, ঠিক আছে। তো এখানে আমরা ফর্মুলাতে ভি জিরো বসাবো, ইউ বসাবো, এই যে এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হয়, 1.5 × 1000, 1000 গুণ করলে কিন্তু মিটার পার সেকেন্ডে চলে যাবে। তারপরে আর কি কি দরকার, তারপরে এস এর ভ্যালু দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটার থেকে আপনারা সেটাকে কিসে নিয়ে যাবেন, মিটারে কনভার্ট করে নেবেন, 100 দ্বারা ভাগ করবেন, মিটারে চলে যাবে, 0.2 আসবে হয়তো। আচ্ছা আমরা যদি এই যে 10 সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করি তাহলে আসবে কি, 0.01 সামথিং আসবে। যে আমরা এখানে জাস্ট 10কে 100 দ্বারা ভাগ করে দিয়ে দিচ্ছি, দেন দেখেন এই যে আমাদের বাম পাশেটা একটু খেয়াল করেন, ভি স্কোয়ার যে কত বসাইছে, জিরো বসাইছে। ইউ স্কোয়ার যে কত বসাইছে, 1.5 × 1000। কেন 1000 স্যার? কারণ হচ্ছে কিলোমিটার থেকে মিটারে নিছে। তারপর টু, টু এর জায়গায় ঠিক আছে, এ এর মানটা আমাদের বের করতে হবে, জন্য এ রেখে দিছে। আর এস এর ভ্যালুটা জাস্ট কি, 10কে 100 দ্বারা ভাগ করে দিচ্ছে, কারণ সেন্টিমিটার ছিল, আমাকে মিটারে কনভার্ট করে নিতে হয়েছে। তো এবার জাস্ট কি করুন, ক্যালকুলেটর ফুল ফর্মুলাটা তুলতে পারেন অথবা ডান পাশ বাম পাশ করে দেখবেন যে এ এর ভ্যালুটা কি আসতেছে আমাদের, এরকম আসতেছে, ঠিক আছে। তো মন্দন কথাটা যদি ইউজ করি তাহলে হচ্ছে আমরা ডাইরেক্টলি এটা লিখবো, আর যদি ত্বরণ লিখি তাহলে সামনে দেখবেন একটা মাইনাস আসবে, ঠিক আছে। এই তো আমাদের এই অঙ্কটা আমরা দেখে ফেললাম। এবার যদি আমরা নেক্সট টপিকে আসি, এরপরে হচ্ছে আমাদের পরন্ত বস্তুর সূত্র। যে আমরা বলেছি যে সমত্বরণে একটা পরিচিত উদাহরণ হচ্ছে মাধ্যাকর্ষণ ত্বরণ, যেটা হচ্ছে জি, অভিকর্ষ ত্বরণ যেটাকে বলা হয়, যার প্রভাবে যে কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে এটি ক্রমাগত ত্বরান্বিত হয়ে মানে কোনো কিছুর বেগটা বেড়ে নিচের দিকে নামতে থাকে। তো এই ধরনের পরন্ত বস্তু গ্যালিলিও তিনটা সূত্র বের করে দিয়ে গেছেন। সূত্রগুলো স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়তে থাকা বস্তুর বেলায় ব্যবহার করা যায়। এবং সূত্রগুলা কি কি আমরা পড়ি, যে প্রথম সূত্র কি বলছে উনি, যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। একটা বস্তু স্থির অবস্থান থাকবে এবং একই উচ্চতা থেকে আপনি যদি ফালান তাহলে হচ্ছে কি হবে, বিনা বাধায় যদি এখানে যদি কোনো বাধা কাজ না করে তাহলে সেই দুইটা বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এখন একটা প্রশ্ন আপনাদেরকে বলি, যে আমি যদি একটা দুই হাতে ছাদে উঠলাম, ছাদে উঠার পর একটা বল হাতে নিছি, আর একটা হচ্ছে একটা তুলা হাতে নিছি। আমি যদি দুইটাকে এই যে গ্যালিলিও সূত্র মতো স্থির অবস্থান থেকে দুটাকেই রাখলাম, একই উচ্চতা থেকেই দুজনকে ফালাই দিলাম, ঠিক আছে, কোনটা আগে পড়বে বলে আপনার মনে হয়? আপনারা অনেকে অ্যান্সার দিবেন হচ্ছে কি, অবশ্যই বলটা আগে পড়বে, কারণ হচ্ছে কি বলের স্পিডটা বেশি হবে, তুলাটা আস্তে আস্তে ভেসে ভেসে আসবে। কেন ভেসে ভেসে আসবে? কারণ হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে কিন্তু একটা বাতাসের বাধা আছে। এই বাধার কারণে তুলাটা কিন্তু উপর দিকে একটা অভিকর্ষ বিমুখী একটা বল প্রয়োগ করার কারণে, মানে হচ্ছে আমি যদি এখান থেকে
দুইটা বস্তুকে ছেড়ে দেই, তো তুলাটা হচ্ছে যখন পড়বে তখন উপরের দিকে একটা বাতাস বাধা দান করবে। আর বলটাকেও বাধা দান করবে না যে তা না, কিন্তু বলটা ভরটা বেশি হওয়ার কারণে, ওজনটা বেশি হওয়ার কারণে সে খুব তাড়াতাড়ি মাটিকে স্পর্শ করতে পারবে। কিন্তু এটা কিন্তু আপনাদের ইউটিউবে একটা ভিডিও আছে, আপনার গ্যালিলিও ফর্মুলা লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে বিজ্ঞানীরা কি করছে। বিজ্ঞানী একটা বদ্ধ ঘরের মধ্যে এই এক্সপেরিমেন্টটা করছিল, যে একটা আহ পাতার মতো নিছিল, আরেকটা হচ্ছে একটা বড় অনেক ভারী একটা বল রাখছিল, দুটাকে একসাথে একই সময় ফালাইছিল এবং দুইটাই দেখা গেল যে একসাথে মাটি টাচ করছে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। দ্বিতীয় সূত্র কি বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে কি, যে তার যে সময়টা আসবে, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট একটা সময়ে তার যে বেগ অর্জন করবে সেটা ওই সময়ের সমানুপাতিক। মানে কি, বেগ যদি বাড়ানো হয় তার সময়ও বাড়বে, সময় যদি বাড়ে তার বেগটাও সেম ভাবে বাড়বে। ঠিক আছে, দুইটাই মানে একটা বাড়লে আরেকটাও বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, এরকম। তো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে কি, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। মানে কি, এইচ এর মানটা যতটুকু না বাড়বে, যদি সময়টাকে তার বর্গ করা হয় তাহলে তার সময় মানে উচ্চতার সমানটা আমরা পাবো। যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে, যতটুকু দূরত্ব অতিক্রম করে তা হবে আপনার ওই বস্তুটা যে সময়টা নিচ্ছে তাকে যদি আমরা বর্গ করি তাহলে তার উচ্চতার সমান আমরা পাবো। ঠিক আছে, এই তিনটা সূত্র আপনারা একটু মুখস্থ রাখবেন, আপনাদের ক হতে আসতে পারে যে গ্যালিলিও তিনটা সূত্র ব্যাখ্যা করেন। তো আমরা সমত্বরণ উদাহরণ হিসেবে জি বা মাধ্যাকর্ষণ ত্বরণের কথা বলছিলাম। গতি সম্পর্কে আমরা যে সমীকরণগুলো বের করছি সেগুলো ব্যবহার করে খুব সহজে আমরা পরন্ত বস্তুর গতি বের করতে পারি। অতিক্রান্ত দূরত্বের বেলায় এস ব্যবহার করা হয়েছিল এর আগে। এবারে নিম্নমুখী অতিক্রান্ত উচ্চতা বোঝানোর জন্য এস এর জায়গায় এখন ব্যবহার করবো কি, যেহেতু পরন্ত বস্তু এস, যেসব জায়গায় এস পাবো এখন জাস্ট ওখানে এইচ বসায় দিব, আর যেসব জায়গায় এ পাবো সেসব জায়গায় জি লিখে দিব, তাহলে ফর্মুলাটা আগের ফর্মুলা। যেমন আমরা পড়ছি না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটির জায়গায় আমরা জিটি লিখছি। তারপর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাকে চেঞ্জ হয়ে হয়ে গেল এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তারপর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ছিল, সেটা চেঞ্জ হয়ে হয়ে গেল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। ঠিক আছে, একই সূত্র কাছাকাছি। তো পরন্ত বস্তু সম্বন্ধে গ্যালিলিওর যে তিনটা সূত্র আছে সেগুলো আসলে এই সূত্রগুলো ছাড়া আর কিছু নয়। প্রথম সূত্রটি বলেছে যে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে যে কোনো বস্তু একই সময় নিচের দিকে পড়বে এবং এটি বস্তুর ভরের উপর নির্ভর করবে না। ঠিক আছে, এটার ভর যত বেশি হোক না কেন, একটা যদি আপনি 20 কেজি বস্তু নেন আর যদি 1 গ্রাম বস্তু নেন, তাও দুটো একসাথে মাটিতে টাচ করবে। কিন্তু পৃথিবীতে এটা পসিবল না, কারণ পৃথিবীতে অনেক রকমের বাধা থাকে। তো এটি আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সাথে খাপ খায় না। এই যে এক টুকরা কাগজ আর এক ছোট পাথর উপর থেকে ছেড়ে দিলে আমরা দেখি পাথরটা আগে এবং কাগজটা পরে নিচে এসে পড়ে। এটি ঘটে বাতাসের এই যে বাধার কারণে। বাতাসহীন একটা টিউবে এরকম পরীক্ষা করা হলে, যদি আমরা করতে পারি কখনো, তাহলে কাগজ এবং পাথর একই সময় নিচে এসে পড়ে। তো পড়ন্ত বস্তুর সূত্রগুলো থেকে গ্যালিলিওর প্রথম সূত্রটি বোঝা যায়, তার কারণ পড়ন্ত বস্তুর বেগ বা অতিক্রান্ত উচ্চতার সমীকরণগুলোতে কোথাও বস্তুর ভরের কথা উল্লেখ নাই। আমরা যতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলো দেখছি সেখানে কিন্তু ভর নিয়ে কোনো কথাবার্তা বলা হয় না। অর্থাৎ ভারী এবং হালকা সব বস্তুর উপরই মাধ্যাকর্ষণ ত্বরণ সমানভাবে কাজ করে, কাজেই সমান সময়ে অর্জিত বেগ এবং অতিক্রান্ত দূরত্ব কি হবে, সমানই হবে। তো গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটি জি এর কারণে বেগ বৃদ্ধি সূত্র, মানে এটাকে আরেকটা নাম দেওয়া হচ্ছে যে বেগ বৃদ্ধি সূত্র। যে আদিবেগ ইউ শূন্য হলে বেগ ভি অতিক্রান্ত সময় টি এর সাথে সমানুপাতিক। গ্যালিলিওর তৃতীয় সূত্রটি কি বলা হয়েছে, অতিক্রান্ত দূরত্ব এইচ এর সূত্রটা ছাড়া আর কিছুই নাই। এই সূত্রটা হচ্ছে ইউ ইকুয়াল টু জিরো ধরে নেওয়া হলে আমরা দেখতে পাই যে অতিক্রান্ত উচ্চতা টি স্কোয়ারের সমানুপাতিক। আমরা যদি এই যে ফর্মুলাতে এখানে যদি জিরো ধরি, এই যে এইচ এর সূত্রটাতে আমরা যদি জিরো ধরি, তাহলে দেখবেন যে আমরা শুধুমাত্র কি পাচ্ছি, টি স্কোয়ার ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন দেওয়া আছে, একটা ভালো প্রশ্ন, দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। যে ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে। ঠিক আছে, তার মানে আমাদেরকে আদিবেগটা দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইউ দেওয়া আছে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছেড়ে বলটা কত উপরে উঠবে, আমাদের তাহলে প্রশ্নে কি চাইছে, উচ্চতা চাইছে। ঠিক আছে, আসেন তাহলে আমরা এটা কিভাবে সলভ করি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইউটাকে কনভার্ট করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো বল উপরে ছুড়লে মাধ্যাকর্ষণ ত্বরণ এই বলটার উপর মন্দন হিসেবে কাজ করবে, তাই না। নর্মালি অভিকর্ষ ত্বরণ কাজ করে কি উপর থেকে নিচের দিকে, কিন্তু আপনি যেহেতু নিচের থেকে উপর দিকে বলটা মারতেছেন, তার মানে কি অভিকর্ষ ত্বরণের বিপরীতে আপনি কাজ করতেছেন, তাহলে তার মন্দন হিসেবে কাজ করবে এবং শেষ পর্যন্ত বলটা কি হয়ে যাবে, থেমে যাবে এক সময় না এক সময়। তো সেই উচ্চতাটিকে এইচ হিসাবে লিখলে আমরা ফর্মুলায় কি পাবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। কেন মাইনাস, কারণ এখানে মন্দন হচ্ছে। ঠিক আছে, উল্টা দিকে আপনি অভিকর্ষ ত্বরণের উল্টা দিকে কাজ করতেছেন। তো এখানে শেষ বেগ কত, একসময় উচ্চতা ধরেন এই পয়েন্টে উঠে একসময়
স্টপ হয়ে যাবে, তারপরে আবার নিচে পড়বে, তাই না? তো সেই জন্য তার শেষ বেগটা 0, আদি বেগটা তো আমরা কনভার্ট করে নিলাম। আর জি এর মান কিন্তু ফিক্স 9.8, সবসময় 9.8। তো এখান থেকে আমরা জাস্ট কি করছি, সবগুলোর মান বসাই দিয়েছি। তাহলে এইচটাকে বাম পাশে রাখলে ফর্মুলাটা কি হয়, U²/2G বসায় দেন, আপনার মানটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, একদম ইজি একটা সূত্র। তো এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, যে পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে, এর দ্রুতি থাকে অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড। এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুড়ে দেয়, সেটা কত উপরে উঠবে? ঠিক আছে, তাহলে আগের মতো যে ক্রিকেট বলের মতো বের করার চেষ্টা করি, শুধু আদিবেগ কত, 41.67, এর বদলে হবে কি 10,000, এটাকে আমরা কনভার্ট করে নিলাম। তো ফর্মুলায় সবকিছু সেম থাকবে, এই যে এই ফর্মুলাতে তার আদিবেগটা খালি চেঞ্জ হবে আর বাকি সব সেম। তখন তার উচ্চতা আমরা কত পাবো, এই যে এত মিটার। মিটারটাকে ওরা যেহেতু অনেক বেশি মিটার আসছে, এই জন্য জাস্ট কিলোমিটারে কনভার্ট করে নিচ্ছে। যদিও দেখে মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়নি, কিন্তু আসলে উত্তরটা সঠিক না। কেন? তার কারণ হচ্ছে আমরা মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান পেয়েছি 9.8। পৃথিবীর কাছাকাছি দূরত্বের জন্য এটা সঠিক, কিন্তু যদি পৃথিবী থেকে অনেক উপরে উঠে যাওয়া যায়, মানে অনেকটা মহাকাশের কাছাকাছি, এর মান আস্তে আস্তে কি হতে থাকবে, কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ মহাকাশে কিন্তু আপনার কি নাই, অবশ্য ত্বরণ কাজ করে না, এই জন্য আমরা বাতাসে ভাসি মহাকাশে, তাই না? তো এই জন্য v²=2 এই ফর্মুলাটা আমরা ইউজ করি। সমীকরণটি বের করেছি, সেখানে ধরে নিয়েছি জি এর মানের পরিবর্তন হচ্ছে না। এই সমস্যার বেলা সেটা কিন্তু সত্যি না। তাই আমরা এখন পর্যন্ত যেটুকু শিখছি সেই বিদ্যা দিয়ে এটা সমাধান করতে পারবো না। না পারলেও খুব একটা ক্ষতি হবে না, কারণ এত তীব্র গতিতে কোনো কিছু ছুড়ে দিলে বাতাসের সাথে সংঘর্ষের যে তাপ সৃষ্টি হবে, সেই তাপে এটা জ্বলে পুড়ে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনারা মানে নর্মালি উল্কাপিণ্ড বা যখন পৃথিবীতে আসে, তখন কিন্তু প্রচুর গতিতে আসে। আসার কারণে সেগুলো কিন্তু আগুন ধরে যায়, এবং তার থেকে কিন্তু সেগুলো কিন্তু জ্বলে পুড়ে অনেকটা নিঃশেষ হয়ে যায়। তো আমরা আপাতত এত ডিপলি চিন্তা করবো না, যেহেতু মানে মহাকাশের বাইরের কিভাবে মানে উচ্চতাটা যত বাড়ে তত অভিকর্ষ ত্বরণ কত কমে, সেটা আমরা আপাতত চিন্তা করবো না। আমরা নর্মাল সূত্রটা দিয়ে আপাতত বের করার চেষ্টা করবো। ঠিক আছে, এটা আপনারা ইন্টারভিউ যখন যাবেন সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। তো এই তো এখানে মূলত মূল পড়াটা শেষ। তবে আমাদের একটা এক্সট্রা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে আমাদের একটা লেখচিত্র জানতে হবে। যে সময় দূরত্বের লেখচিত্র থেকে আমরা সময়ের বেগ বের করব, আর ত্বরণ কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে কি বলছে আমরা একটু দেখি, যে গতি আর লেখচিত্র, যে আমরা আগের অধ্যায়গুলোতে মানে আগের পাঠগুলোতে গতির সমীকরণগুলো বের করছি, এবং অতিক্রান্ত দূরত্ব, বেগ এবং ত্বরণের ভিতর যে সম্পর্কগুলো সেগুলো বিশ্লেষণ করেছি। এই অধ্যায়ে আমরা একই বিষয়গুলো শুধু লেখচিত্র দিয়ে বিশ্লেষণ করে দেখবো যে কেমন আসে। লেখচিত্র দিয়ে বিভিন্ন রাশি বিশ্লেষণ করা হলে আমরা গতির বিভিন্ন রাশি নিয়ে এক ধরনের বাস্তব অনুভূতি পেতে পারি। যেমন এখানে 2 সেট ইনফরমেশন দেওয়া আছে আমাদেরকে। যে এখানে একটা বিষয় একটুখানি উল্লেখ করা দরকার, যে আমরা যখন অতিক্রান্ত দূরত্ব, বেগ কিংবা ত্বরণ নিয়ে আলোচনা করছি, আমরা সবসময় একটা আদর্শ পরিবেশ কল্পনা করে নিছি, তাই না? যে আমরা ধরে নিচ্ছি সেখানে কোনো ঘর্ষণ নাই। একটা বস্তু যখন গতিশীল হয় তখন অন্য কোনোভাবে তার শক্তি ক্ষয় হয় না, কিন্তু বাস্তব জীবনে সেটি কিন্তু ঘটে না। তাই অতিক্রান্ত দূরত্ব, বেগ কিংবা ত্বরণ নিয়ে কোনো সত্যিকার উপাত্ত গ্রহণ করা খুব কিন্তু সহজ না, একটা কঠিন কাজ। সত্যিকারের পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে এয়ার ট্রেক ব্যবহার করা হয়, যেখানে বাতাসের একটা আস্তরণে একটা বস্তুকে ভাসমান রেখে ঘর্ষণবিহীন অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়। মানে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয় যেখানে কোনো ঘর্ষণ বল কাজ করতেছে না। তো সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন মাপার জন্য ওরা একটা বৈদ্যুতিক যন্ত্র ইউজ করে, যেটাকে বলা হয় বৈদ্যুতিক স্পার্ক কিংবা ইলেকট্রনিক সংকেত ব্যবহার করা হয়। আমরা দৈনন্দিন জীবনে সহজে সেরকম উপাত্ত পাবো না, তাই আপাতত আমরা ধরে নেব আমাদের লেখচিত্র ব্যবহার করার জন্য এরকম আদর্শ পরিবেশে কিছু উপাত্ত সংগ্রহ করছি আমরা। যেমন এই যে 2 সেট, এই 2 সেট উপাত্ত আমরা পাইছি। আমরা মূলত প্রথমটা নিয়ে এখানে আলোচনা করব। যে এই যে 2.01 টেবিলে দেখানো হলো প্রথম সেটটা, আমরা এখানে করে দেখাবো। আর তোমরা নিজেরা দ্বিতীয় সেটটা বাসায় ট্রাই করতে পারো। তো আমরা যদি এখানে দেখি, যে এখানে কি দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দেওয়া আছে, আর এক্স অ্যাক্সিস বরাবর সময় দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে সময় আর দূরত্ব, 0 সেকেন্ডে 0, 1 সেকেন্ডে 1, 2 সেকেন্ডে 4, এরকম করে আমরা যদি বসাই, যে জিরোর জন্য আমরা পাইছিলাম 0, তারপর ওয়ানের জন্য আমরা পাইছি কত 1, তারপরটা পয়েন্ট এখানে পাইছি, তারপরটা এখানে পাইছি, এরকম যদি বসাই, তাহলে আমাদের যে কার্ভটা আসতেছে এটা কিন্তু এই যে ঊর্ধ্বমুখী একটা কার্ভ পাচ্ছি। ঠিক আছে, তো ওখান থেকে এবার যদি আমরা বেগটা বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করবো? এখন বেগের সূত্র কি বলেন তো, অতিক্রান্ত দূরত্ব বাই সময় না? তো এখানে অতিক্রান্ত দূরত্ব কত ছিল প্রথমটার ক্ষেত্রে, আমরা যদি দেখি প্রথমটার ক্ষেত্রে তো 0ই, তাই না? দ্বিতীয়টার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, 1। তাহলে 1/1 কত, 1। তারপর প্রথমটার ক্ষেত্রে বেগ কত আসবে, 1 আসবে। তারপরে দূরত্ব বাই সময় মানে 4/2 কত আসবে, 2 আসবে। 9/3, 3 আসবে। তারপরটা 4 আসবে। তারপরটা 5 আসবে। বেগের ভ্যালু আমি যে সূত্রতে বসাচ্ছি, আমরা জানি কি v=s/t, এটা আমরা আগে আলাদা বের করে নিতেছি। যে এই টেবিলের জন্য এই ইনফরমেশন থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা বেগ বের করে রাখতেছি। বেগ বের করার পরে পেলাম 1 2 3 এরকম করে বাড়তেছে, দেখেন যে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, এরকম পাইতেছি। তখন আমরা দেখতেছি
বেগটা আসতেছে কেমন, বেগটা আসতেছে সমবেগে। এরকম যদি কখনো একদম মাঝখান থেকে কোন একটা রশ্মি যায়, তখন বুঝে নেবেন সেটা হচ্ছে সমবেগে যাচ্ছে। ঠিক আছে? আর এইভাবে যদি কখনো যায় সেটা হচ্ছে সমত্বরণে যাচ্ছে। ওকে। তো দূরত্ব সময় থেকে বেগ সময় এবং বেগ সময় থেকে ত্বরণ সময় বের করে একটা গ্রাফ কিন্তু দেখানো হয়েছে এখানে। যে বেগ থেকে আমরা কিভাবে ত্বরণ বের করব, ত্বরণের সূত্র কি? এ ইকাল টু ভি বাই টি, তাই না? তো আমি জাস্ট এখানে বেগের মান প্রথমটাতে কত পাইছিলাম, 1 পাইছিলাম, তাহলে 1/1 সেকেন্ড হলে 1 দিবেন, 2 দিবেন, 3 দিবেন, এরকম। তো যখন দেখবেন যে তাদের প্রত্যেকের মান কি আসতেছে, যে আমরা বেগ থেকে দেখবো যে প্রত্যেকের মান 2 আসতেছে, তার মানে কি সেটা সুষম ত্বরণে আছে। ঠিক আছে? সুষম ত্বরণের গ্রাফটা কিন্তু এরকম হয়। তো এই সারণী বা টেবিলের প্রথম সেটটার উপাত্ত দূরত্ব সময় 2.09 চিত্রে দেখানো হয়েছে। আমাদের উপাত্তগুলো রয়েছে শুধু পূর্ণ সেকেন্ডের জন্য, কিন্তু লেখচিত্র আঁকার কারণে আমরা 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে যে কোনো সময়ের জন্য দূরত্বটা কিন্তু বের করতে পারি। কারণ কি? কারণ হচ্ছে আমাদের কিন্তু এই যে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যেই সবগুলো দূরত্ব দেওয়া আছে। তো আমরা চাইলে ভগ্নাংশ নিতে পারি, ধরেন 0.1 সেকেন্ডে কতটুকু ছিল এটাও কিন্তু বের করতে পারি, এটার কথা এখানে বলা হয়েছে। যেমন এই যে 2.5 সেকেন্ডে বস্তুটার দূরত্ব কতটুকু পাইছি, গ্রাফ থেকে কিন্তু সেটা বের করা যায়। তো আমাদের কাছে যদি সময় এবং দূরত্বের একটা লেখচিত্র থাকে, তাহলে সেখান থেকে আমরা খুব সহজে কি বের করতে পারবো, বস্তুটা বেগ বের করতে পারবো। আর বেগ বের করতে পারলে আমরা কি বের করতে পারবো, ত্বরণটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এখানে আমরা লেখচিত্র দেখতে পাই বস্তুটা 0 থেকে 1 সেকেন্ডে 0 মিটার থেকে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, কাজে এর গড় বেগ কত হবে? যেহেতু আপনি একটা ছোট্ট একটা পয়েন্ট চিন্তা করতেছেন, 0 থেকে 1 এর মধ্যে কতটুকু সে বেগ বেগ অর্জন করছে, সেটা আমরা বের করে নিলাম সূত্র ব্যবহার করে। ঠিক আছে? তারপর হচ্ছে 0 থেকে 1 সেকেন্ডের মাঝামাঝি সময় 0.5 সেকেন্ড বরাবর বসাতে পারি। একইভাবে 1 থেকে 2 সেকেন্ডের ভিতরেও কিন্তু আমরা গড় বেগ, মানে এখানে মূলত বোঝানো যাচ্ছে যে আমরা চাইলে এরকম রাউন্ড ফিগার না ধরে, যে আমরা কিন্তু ধরেন এই যে আমরা এখানে যে সময় কি ধরছি, 0 সেকেন্ড 1 সেকেন্ড এরকম ধরছি না, তো আমরা চাইলে 2.5, 3.5, 4.5 এগুলোও কিন্তু বের করতে পারি। ঠিক আছে? নর্মাল সূত্র ব্যবহার করে। তো এটা জাস্ট আপনারা একটু রিডিং করে নেবেন, আশা করি বুঝতে পারবেন। ওকে। মূলত মেইনলি আমরা ফোকাস দিব হচ্ছে লেখচিত্রটা কিভাবে হয়, যে আপনাকে যদি কখনো এরকম টেবিল দেওয়া থাকে সেখান থেকে আপনি এইগুলা বের করতে পারবেন কিনা। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের পর আপাতত এতটুকু পর্যন্তই। এখানে কিন্তু আর কিছু নেই, এখানে জাস্ট কয়েকটা পরীক্ষা দেওয়া আছে, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালে হয়তো লাগবে। আপাতত থিওরির জন্য এই প্রশ্নগুলো আপাতত দরকার নেই। এই এখানে সবগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এটা আপনার প্র্যাকটিক্যাল খাতায় আপনারা তখন পড়বেন। তো আজকের এই চ্যাপ্টার এখানেই শেষ। এই চ্যাপ্টারে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, গতি রিলেটেড যে কোনো সমস্যা হতে পারে, আপনি আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন, অথবা হচ্ছে আপনাদের ক্লাস 9 এবং 10-এর জন্য আলাদা দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাখা আছে, সেখানে জয়েন হয়েও কিন্তু আমাকে কোশ্চেন আস্ক করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।